আমার আজকের এপিসোডটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের তুলনামূলক আলোচনা করব। তোমাদের এই বিষয়টা জানা দরকার যে জৈব রসায়নের অ্যালকোহল টপিকে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল একটা বিশাল অংশ জুড়ে আছে এবং এই অংশটা অত্যন্ত তোমাদের এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সো সেজন্য আমার আজকের লেকচারটি তোমরা বোঝার চেষ্টা করবে এবং সংগ্রহে রাখার চেষ্টা করবে। আজকের লেকচারটি একটু দীর্ঘায়িত হয়ে যেতে পারে, সো আশা করি তোমরা বোর হবে না। তো আজকে যে বিষয়গুলোর উপরে তোমাদের সাথে আমি আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের অম্লত্ব, স্ফুটনাঙ্ক, রাসায়নিক প্রস্তুতি এবং রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্য নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের আরেকটু স্মরণ করিয়ে দিই প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহল কাকে বলে বা আমরা কিভাবে চিনব যে কোন অ্যালকোহলটি প্রাইমারি, কোনটি সেকেন্ডারি কিংবা কোনটি টারশিয়ারি। একটু লক্ষ্য করো। আমরা জানি অ্যালকোহলের মধ্যে একটি হাইড্রোক্সিল মূলক থাকে। এই হাইড্রোক্সিল মূলকটি যেই কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনটিকে আলফা কার্বন বলে, সেই কার্বনটিকে আলফা কার্বন বলে। এই আলফা কার্বনের সাথে যতগুলো কার্বন চেইন থাকে সেই কার্বন চেইনের সংখ্যার উপর ভিত্তি করে আমরা বলবো কোনটি প্রাইমারি, কোনটি সেকেন্ডারি, কোনটি টারশিয়ারি। দেখো, যদি এই কার্বনের সাথে একটি মাত্র অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে এবং বাকিগুলো হাইড্রোজেন থাকে, তাহলে তাকে আমরা বলবো প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, যাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল হিসেবেও আখ্যায়িত করি। যদি হাইড্রোক্সিল যেই কার্বনের সাথে সংযুক্ত সেই কার্বনে যদি দুটি কার্বন শিকল থাকে বা অ্যালকাইল গ্রুপ থাকে, আমরা তাকে বলবো সেকেন্ডারি অ্যালকোহল, তাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহলকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বলি। যদি কার্বনের সাথে 3টি কার্বন চেইন বা অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে আমরা তাকে বলবো টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহলকে 3 ডিগ্রি অ্যালকোহলও বলা হয়। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটু আবারও বলি, সেটা হচ্ছে যে এই যে হাইড্রোক্সিল মূলকটি, এই হাইড্রোক্সিল মূলকটি যেই কার্বনের সাথে অ্যাটাচ থাকবে সেই কার্বনের সাথে যতগুলো কার্বন চেইন থাকবে সেটার উপর ভিত্তি করে আমরা বলবো কোনটি প্রাইমারি, কোনটি সেকেন্ডারি, কোনটি টারশিয়ারি। যদি এই কার্বনের সাথে একটি মাত্র অ্যালকাইল গ্রুপ থাকে, বাকিগুলো হাইড্রোজেন থাকে, তাহলে আমরা তাকে বলবো প্রাইমারি অ্যালকোহল। যদি দুটি অ্যালকাইল গ্রুপ থাকে আর বাকি একটা হাইড্রোজেন থাকে, তাহলে আমরা তাকে বলবো সেকেন্ডারি অ্যালকোহল। আর যদি 3টি অ্যালকাইল গ্রুপ থাকে, আমরা তাকে বলবো টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। চলে যাচ্ছি মূল আলোচনায়। এখন আমরা আলোচনা করব কয়েকটি বিষয়ের উপরে। আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের তুলনামূলক আলোচনা করব। সো শুরুতেই আমরা আলোচনা করব অম্লত্ব নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো অম্ল কাকে বলে। অবশ্যই জানো, সেটা হচ্ছে যে ব্রনস্টেডের মতে যে সকল যৌগ হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে তাদেরকে অম্ল বলে। তো অ্যালকোহল একটি অম্ল, কারণ অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালকোক্সাইড উৎপন্ন করে এবং এই হাইড্রোজেনটি হাইড্রোজেন আয়ন বা প্রোটন হিসেবে বের হয়ে যায়। অর্থাৎ অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালকোক্সাইড উৎপন্ন করে এবং হাইড্রোজেন আয়ন দান করে। যেহেতু অ্যালকোহল হাইড্রোজেন আয়ন দান করে, তাই অ্যালকোহলকে অম্ল বলা যায় বা অ্যালকোহল হচ্ছে অম্লধর্মী। তো আমরা জেনে গেলাম যে অ্যালকোহল গুলো হচ্ছে অম্লধর্মী, কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল তারাও তো অম্লধর্মী, কিন্তু তাদের মধ্যে কোন অম্লটি বেশি অম্লীয় হবে, কোনটি কম হবে, সেটা আমরা আলোচনা করতে পারি। তো অম্লত্ব নিয়ে আলোচনা করতে গেলে তোমাদের আরেকটা বিষয় মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে সকল অম্লের তার অনুবন্ধী ক্ষার যে সকল অম্লের অনুবন্ধী ক্ষার দুর্বল হবে সে সকল অম্ল শক্তিশালী হবে, তীব্র হবে। আর যে সকল অম্লের অনুবন্ধী ক্ষার শক্তিশালী হবে সে সকল অম্ল দুর্বল হবে। তো আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি
তিন ধরনের অ্যালকোহল যে অনুবন্ধী ক্ষার উৎপন্ন করে, আমরা সেই অনুবন্ধী ক্ষারের শক্তিমাত্রা দেখব এবং সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটি তীব্র অম্ল হবে, কোনটি দুর্বল অম্ল হবে। লক্ষ্য করো, আমি প্রথমে প্রাইমারি অ্যালকোহল লিখি। প্রাইমারি অ্যালকোহল, তারপরে লিখলাম সেকেন্ডারি অ্যালকোহল, তারপরে টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল। এখন আমি একটু করে দিই, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এখন এই প্রাইমারি অ্যালকোহল সে যেই অনুবন্ধী ক্ষার দেয়, তার অনুবন্ধী ক্ষার অর্থাৎ এটা হচ্ছে অ্যালকোক্সাইড। এই অ্যালকোক্সাইডটি হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহলের অ্যালকোক্সাইড, বোঝা যাচ্ছে? তারপরে সেকেন্ডারি অ্যালকোহলের যে অ্যালকোক্সাইড অর্থাৎ অনুবন্ধী ক্ষার, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহলের অনুবন্ধী ক্ষার। আর এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহলের অনুবন্ধী ক্ষার। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে লক্ষ্য করো, আমরা এই পাশে লিখেছি অ্যালকোহল গুলো এবং এই পাশে লিখেছি সেই অ্যালকোহল গুলোর সংশ্লিষ্ট অ্যালকোহল গুলোর অনুবন্ধী ক্ষারক অ্যালকোক্সাইড। তো প্রথমে আমরা টারশিয়ারি অ্যালকোহল দিয়ে ব্যাখ্যা করি। এই যে টারশিয়ারি অ্যালকোহল, তার অনুবন্ধী ক্ষার হচ্ছে এই টারশিয়ারি অ্যালকোক্সাইডটি। এখন লক্ষ্য করো, এই টারশিয়ারি অ্যালকোক্সাইডের এই যে অক্সিজেন, এই অক্সিজেনটি হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ হওয়ার ফলে এই অক্সিজেনের মধ্যে যত বেশি ইলেকট্রনের সমৃদ্ধ হবে, এই অক্সিজেনটি যত ইলেকট্রন সমৃদ্ধ হবে, তত এই অনুবন্ধী ক্ষারটির স্টেবিলিটি হ্রাস পাবে। আর তার স্টেবিলিটি হ্রাস পেলে এই ক্ষারটি শক্তিশালী হবে। ঠিক আছে, একটু লক্ষ্য করো যে এই অক্সিজেনের সাথে যে কার্বন আছে, এই কার্বনের সাথে দেখো তিনটি ইলেকট্রন দানকারী গ্রুপ আছে। এই যে অ্যালকাইল গ্রুপগুলো, এদেরকে ইলেকট্রন দানকারী গ্রুপ বলা হয়। আর এই ইলেকট্রন দানকারী গ্রুপগুলো ধনাত্মক আবেশীয় ফলের মাধ্যমে, ধনাত্মক আবেশীয় ফলের মাধ্যমে তারা কার্বনকে ইলেকট্রন সমৃদ্ধ করবে। এটা লক্ষ্য করো, কার্বনকে ইলেকট্রন সমৃদ্ধ করবে। তাহলে এই তিনটি অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দানকারী হওয়ায় ধনাত্মক আবেশীয় ফলের কারণে তারা কার্বনকে ইলেকট্রন দান করবে এবং সেই কার্বন থেকে অক্সিজেন ইলেকট্রন বেশি সমৃদ্ধ হবে। আর এই অক্সিজেন ইলেকট্রন দ্বারা বেশি সমৃদ্ধ হওয়ার ফলে এই অ্যালকোক্সাইডটির স্টেবিলিটি হ্রাস পাবে, অর্থাৎ তার স্থিতিশীলতা হ্রাস পাবে। আর একটা অনুবন্ধী ক্ষারের স্থিতিশীলতা যদি হ্রাস পায়, তাহলে সেই অনুবন্ধী ক্ষারটি বেশি শক্তিশালী হয়। তো যেহেতু টারশিয়ারি অ্যালকোহলের অনুবন্ধী ক্ষার শক্তিশালী, তাই টারশিয়ারি অ্যালকোহল হবে সবচেয়ে দুর্বল অম্ল। তারপর লক্ষ্য করো, সেকেন্ডারি অ্যালকোহলের যে অনুবন্ধী ক্ষার সেকেন্ডারি অ্যালকোক্সাইড, এটা একটু লক্ষ্য করো। এখানে কার্বনের সাথে দুটি অ্যালকাইল গ্রুপ আছে, অর্থাৎ টারশিয়ারি অ্যালকোহলের চেয়ে কম অ্যালকাইল গ্রুপ আছে। ফলে এই দুটি অ্যালকাইল গ্রুপ থাকার ফলে সে টারশিয়ারি অ্যালকোহলের চেয়ে সেকেন্ডারি অ্যালকোহলের অ্যালকোক্সাইডের অক্সিজেনের ইলেকট্রন কম সমৃদ্ধ করবে। আর ইলেকট্রন কম সমৃদ্ধ করার ফলে তার স্টেবিলিটি টারশিয়ারি অ্যালকোহলের অ্যালকোক্সাইডের চেয়ে স্টেবিলিটি একটু বেশি হবে। আর একটু বেশি হওয়ার ফলে তার অনুবন্ধী ক্ষারটি টারশিয়ারি অ্যালকোহলের অনুবন্ধী ক্ষারের চেয়ে কিছুটা দুর্বল হবে। ফলে সেকেন্ডারি অ্যালকোহল টারশিয়ারি অ্যালকোহলের চেয়ে তীব্র অম্ল হবে, অর্থাৎ তার চেয়ে তার অম্লত্ব বেশি হবে। এবার লক্ষ্য করো প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহলের যে অ্যালকোক্সাইড আয়নটি, অ্যালকোক্সাইডটি, সেই অ্যালকোক্সাইডটি হচ্ছে প্রাইমারি অ্যালকোহলের একটি অনুবন্ধী ক্ষার। এখানে লক্ষ্য করো যে কার্বনের সাথে মাত্র একটি ইলেকট্রন দানকারী অ্যালকাইল গ্রুপ আছে এবং একটি ইলেকট্রন দানকারী অ্যালকাইল গ্রুপ থাকার ফলে সেই ধনাত্মক আবেশীয় ফলের কারণে অক্সিজেনকে ইলেকট্রন কম সমৃদ্ধ করে। অর্থাৎ তিনটি অ্যালকোহলের মধ্যে প্রাইমারি অ্যালকোহলের অক্সিজেনটি কি ইলেকট্রন সমৃদ্ধতার দিক দিয়ে সবচেয়ে কম। ফলে অক্সিজেনটি ইলেকট্রন কম সমৃদ্ধ হওয়ার ফলে তার স্টেবিলিটি বেশি বৃদ্ধি পায়। তার স্টেবিলিটি বেশি বৃদ্ধি পাওয়ার ফলে অনুবন্ধী ক্ষারটি বেশি দুর্বল হয়। আর অনুবন্ধী ক্ষারটি বেশি দুর্বল হওয়ার ফলে প্রাইমারি অ্যালকোহলের অম্লত্ব সবচেয়ে বেশি হয়। তো আমি তোমাদেরকে আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যে টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে তার তিনটি ইলেকট্রন দানকারী গ্রুপ থাকার ফলে তার অনুবন্ধী ক্ষারটির স্টেবিলিটি সবচেয়ে কম হয়। আর স্টেবিলিটি কম হওয়ার ফলে তার অনুবন্ধী ক্ষারটি বেশি শক্তিশালী হয়। আর বেশি শক্তিশালী হওয়ার ফলে টারশিয়ারি অ্যালকোহল সবচেয়ে দুর্বল অম্ল। অপরপক্ষে সেকেন্ডারি অ্যালকোহল তার চেয়ে একটু বেশি অম্লত্বধর্মী
অপরপক্ষে প্রাইমারি অ্যালকোহলের মাত্র একটি ইলেকট্রন দানকারী অ্যালকাইল গ্রুপ থাকার ফলে তার অনুবন্ধী ক্ষারটির স্টেবিলিটি সবচেয়ে বেশি হয়, আর স্টেবিলিটি সবচেয়ে বেশি হওয়ার ফলে তার অনুবন্ধী ক্ষারটি বেশি দুর্বল হয়, আর বেশি দুর্বল হওয়ার ফলে প্রাইমারি অ্যালকোহলের অম্লত্ব সবচেয়ে বেশি হয়। সো ফাইনালি আমরা বলতে পারি প্রাইমারি অ্যালকোহলের অম্লত্ব সেকেন্ডারি অ্যালকোহলের চেয়ে বেশি, এবং সেকেন্ডারি অ্যালকোহলের অম্লত্ব টারশিয়ারি অ্যালকোহলের চেয়ে বেশি। লক্ষ্য করো, প্রাইমারি অ্যালকোহলের অম্লত্ব সেকেন্ডারি অ্যালকোহলের চেয়ে বেশি, সেকেন্ডারি অ্যালকোহলের অম্লত্ব টারশিয়ারি অ্যালকোহলের চেয়ে বেশি। অম্লত্বের ক্রম। তো প্রিয় শিক্ষার্থীরা, এত করে বিষয় তোমরা বুঝে গেছো যে প্রাইমারি অ্যালকোহলের অম্লত্ব সেকেন্ডারি অম্লত্বের চেয়ে বেশি, সেকেন্ডারি অ্যালকোহলের অম্লত্ব টারশিয়ারি অ্যালকোহলের অম্লত্বের চেয়ে বেশি। এখন আমরা আলোচনা করব প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের স্ফুটনাঙ্ক নিয়ে তুলনামূলক আলোচনা। স্ফুটনাঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক অ্যালকোহলের স্ফুটনাঙ্ক নির্ভর করবে সেই অ্যালকোহলের যে হাইড্রোক্সিল গ্রুপটি আছে সেটির উপরে। লক্ষ্য করো, এই হাইড্রোক্সিল গ্রুপের মধ্যে অক্সিজেন পরমাণুটি অধিকতর ইলেকট্রোনেগেটিভ বিধায় সে বন্ধনকৃত ইলেকট্রনের ঘনত্বকে নিচের দিকে টেনে নিয়ে যায়, ফলে অক্সিজেনটি আংশিকভাবে ঋণাত্মক হয়, অপরপক্ষে হাইড্রোজেনটি কি আংশিকভাবে ধনাত্মক হয়। ফলে এই বন্ধনের মধ্যে দুটি পোলের সৃষ্টি হয়, একটি নেগেটিভ পোল আর একটি পজিটিভ পোল। সেজন্য এই বন্ধনটিকে বলা হয় পোলার বন্ধন, এবং অ্যালকোহল একটি পোলার যৌগ। যখন অ্যালকোহলের একটি অণু লক্ষ্য করো, এই হচ্ছে অ্যালকোহলের দুটি অণুর মধ্যে ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রোপজিটিভ ইলেকট্রোনেগেটিভ, এই দুটি অণুর অর্থাৎ একটি অণুর ঋণাত্মক প্রান্তের সাথে অপর একটি অণুর ধনাত্মক প্রান্ত হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হয়। হাইড্রোজেন বন্ধন কাকে বলে? হাইড্রোজেন বন্ধন হচ্ছে একটি অণুর তড়িৎ ঋণাত্মক প্রান্ত, যেমন অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন ইত্যাদির সাথে অপর একটি অণুর তড়িৎ ধনাত্মক প্রান্ত অর্থাৎ হাইড্রোজেনের যে বন্ধন হয়, যে আন্তঃআণবিক বন্ধন হয়, সেই বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। এখানে একটি অণু ঋণাত্মক প্রান্তের সাথে অপর একটি অণুর ধনাত্মক প্রান্ত হাইড্রোজেন বন্ধন আবদ্ধ হয়েছে। এই বন্ধনটি এক ধরনের আন্তঃআণবিক বন্ধন। এখন এই অবস্থায় অ্যালকোহলটি লিকুইড ফেজে আছে। এখন আমি যদি তাকে তাপ দিয়ে গ্যাসিয়াস ফেজে নিয়ে যেতে চাই, তাহলে অণুগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে হবে। আমরা জানি যে গ্যাসীয় অবস্থায় অণুগুলো একে অপর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে যায়। সো তাকে লিকুইড ফেজ থেকে গ্যাসীয় ফেজে যদি আমি নিতে চাই, তাহলে আমাকে এই দুইটি অণুর মাঝখানে যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটি, এই বন্ধনটিকে ভাঙতে হবে। আর সেইটাকে ভাঙার জন্য আমাকে বেশি পরিমাণে তাপ দিতে হবে। আর সেই কারণেই তার স্ফুটনাঙ্ক তার সমভর বিশিষ্ট অন্যান্য অ্যালকেনের চেয়ে বেশি হয়। কারণ সমভর বিশিষ্ট অ্যালকেন গুলা পোলার হয় না, তারা একটা অণু আরেকটা অণুর সাথে দুর্বল ভ্যান ডের ওয়ালস বন্ধনে আবদ্ধ থাকে। ফলে নরমাল টেম্পারেচার অর্থাৎ রুম টেম্পারেচারে তারা গ্যাসিয়াস ফেজে চলে যায়। কিন্তু অ্যালকোহল গুলোর ক্ষেত্রে একটি অণু আরেকটি অণুর সাথে যেহেতু হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ, তাই সেই বন্ধনটিকে ভাঙতে বেশি পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়। তাই তাদের স্ফুটনাঙ্ক জেনারেলি তাদের সমভর বিশিষ্ট অন্যান্য যৌগের চেয়ে বেশি হয়। এখন আমরা জানবো যে অ্যালকোহলের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের তিনটির মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রাইমারি অ্যালকোহলের অণুগুলোর মধ্যে কোনো ব্রাঞ্চিং থাকে না। এই যে দেখো, প্রাইমারি অ্যালকোহলগুলোর মধ্যে কোনো ব্রাঞ্চিং থাকে না। সে একটা নরমাল শিকল অ্যালকোহল। তো তার কোনো ব্রাঞ্চিং না থাকার ফলে তার একটি অণু আরেকটি অণুর সাথে যখন হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হয়, তাদের দুইটি অণুর সারফেস খুব ভালোভাবে শেয়ার করতে পারে, তারা কম্প্যাক্ট হতে পারে। এই ভালোভাবে শেয়ার করার ফলে তাদের সারফেস এরিয়াটি বেড়ে যায়। আর সারফেস এরিয়া বেড়ে যাওয়ার ফলে তাকে তাপ দিয়ে ভাঙতে বেশি পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হয়। তাই প্রাইমারি অ্যালকোহলের স্ফুটনাঙ্ক সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের চেয়ে বেশি হবে। তারপরে লক্ষ্য করো, সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে তার স্টেরিক বাধা আছে বা তার স্টেরিক হিন্ড্রেন্স আছে। দেখো যে এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। এই যে সেকেন্ডারি অ্যালকোহল, দেখো একটি ব্রাঞ্চ আছে এখানে। এই একটি ব্রাঞ্চ থাকার ফলে তার স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক বাধা থাকে। স্টেরিক বাধা থাকার ফলে সেকেন্ডারি অ্যালকোহলের একটি অণু আরেকটা অণুর সাথে যখন কাছাকাছি আসবে, তখন এই শাখাটি, এই ব্রাঞ্চটি বাধা হয়ে দাঁড়াবে।
আর এই ব্রাঞ্চটি বাধা হয়ে দাঁড়ালে দুটি অণু তাদের সারফেসটা ভালোভাবে শেয়ার করতে পারবে না, হাইড্রোজেন বন্ধনটা ভালোভাবে দুটি অণুর মধ্যে অ্যাটাচ থাকতে পারবে না, ফলে তার সারফেস এরিয়া কমে যাবে। তুমি একটু আমাদের বাস্তবিক এক্সাম্পল তুমি লক্ষ্য করতে পারো, যেমন আমরা যে ডালাপালা ওয়ালা একটা গাছ যদি আরেকটার সাথে আমরা মিশাতে যাই, তাহলে তার এই শাখার কারণে দুটা কিন্তু একসাথে কম্প্যাক্ট হতে পারে না। ঠিক সেম এখানেও সেকেন্ডারি অ্যালকোহলে ব্রাঞ্চ থাকার ফলে একটি অণু আরেকটি অণুর সাথে সেভাবে কম্প্যাক্ট মানে পুরোপুরি তাদের সারফেসে শেয়ার করতে পারে না, ফলে তাদের সারফেস এরিয়া কমে যায়। আর তার সারফেস এরিয়া কমে যাওয়ার ফলে তাকে তাপ দিয়ে তাকে গ্যাসিয়াস ফেজে নিতে কম তাপমাত্রার প্রয়োজন হয়, প্রাইমারি অ্যালকোহলের চেয়ে কম তাপমাত্রার প্রয়োজন হয়, কারণ তার প্রাইমারি অ্যালকোহলের চেয়ে সেকেন্ডারি অ্যালকোহলের সারফেস এরিয়া কম থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, যদি টারশিয়ারি অ্যালকোহল হয় তাহলে দেখো তার স্টেরিক হিন্ড্রেন্স আরো বেড়ে যায়, অর্থাৎ তার দুটি ব্রাঞ্চ থাকে, তার দুটি ব্রাঞ্চ থাকার ফলে একটা টারশিয়ারি অ্যালকোহলের একটি অণু আরেকটা অণুর সাথে আরো বেশি কম্প্যাক্ট হতে পারে না, ফলে তার সারফেস এরিয়া আরো কমে যায়, অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারির চেয়ে আরো কমে যায়। ফলে সবচেয়ে কম সারফেস এরিয়ার জন্য তাকে তাপ দিয়ে ভাঙতে কম তাপমাত্রার প্রয়োজন হয়। তো সেই জন্য আমরা বলতে পারি, যেহেতু প্রাইমারি অ্যালকোহলের সারফেস এরিয়া বেশি, তার স্ফুটনাঙ্ক বেশি হবে, তারপর সেকেন্ডারি অ্যালকোহল, তারপরে সবশেষে টারশিয়ারি অ্যালকোহলের সারফেস এরিয়া সবচেয়ে কম হওয়ার কারণে টারশিয়ারি অ্যালকোহলের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে। তাহলে আমি লিখতে পারি স্ফুটনাঙ্কের ক্রম প্রাইমারি অ্যালকোহল ইজ গ্রেটার দেন সেকেন্ডারি অ্যালকোহল গ্রেটার দেন টারশিয়ারি অ্যালকোহল, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহলের স্ফুটনাঙ্ক সেকেন্ডারি অ্যালকোহলের চেয়ে বেশি, সেকেন্ডারি অ্যালকোহলের স্ফুটনাঙ্ক টারশিয়ারি অ্যালকোহলের চেয়ে বেশি। এবার আমরা জানবো প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের প্রস্তুতি। তো প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলকে আমরা প্রস্তুত করে থাকি গ্রিগনার বিকারক থেকে। তোমরা নিশ্চয়ই জানো গ্রিগনার বিকারক সম্পর্কে, আমি তোমাদেরকে আরেকটু দেখাই। গ্রিগনার বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার বিকারক বলে। এই গ্রিগনার বিকারক কার্বনাইল যৌগগুলোর সাথে বিক্রিয়া করে, এবং পরবর্তীতে তাকে হাইড্রোলাইসিস করার পরে আমরা অ্যালকোহল পেয়ে থাকি। আমি প্রথমে গ্রিগনার বিকারক লিখলাম, গ্রিগনার বিকারক এবং কার্বনাইল যৌগ। সবাই লক্ষ্য করো যে কার্বনাইল যৌগ কিন্তু দুই ধরনের। যদি এই কার্বনের দুটি বন্ধনের মধ্যে একটি বন্ধন যদি হাইড্রোজেন হয় এবং অপরটি অ্যালকাইল গ্রুপ হয়, তাহলে আমরা তাকে বলবো অ্যালডিহাইড। যদি একটি যদি হাইড্রোজেন হয়, অর্থাৎ CHO অ্যালডিহাইড। তার দুটি বন্ধন যদি হাইড্রোজেন না হয়, অ্যালকাইল গ্রুপ হয়, তখন আমরা তাকে বলবো কিটোন। তো আমরা শুরুতেই মিথানেল নেব, অর্থাৎ গ্রিগনার বিকারক মিথানেলের সাথে বিক্রিয়া করবে। তো এর আগে তোমাদের আরেকটা বিষয় জানা দরকার, যে গ্রিগনার বিকারকের মধ্যে কোন অংশটি ধনাত্মক এবং কোন অংশটি ঋণাত্মক। লক্ষ্য করো, এই অংশটি হচ্ছে ধনাত্মক আর এই অংশটি হচ্ছে ঋণাত্মক। তাহলে এখানে এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন অংশটি কি ইলেকট্রোনেগেটিভ, আর ইলেকট্রোনেগেটিভ হওয়ার ফলে তার সাথে এই ধনাত্মক অংশটি যুক্ত হবে। অপরপক্ষে কার্বনটি ইলেকট্রোপজিটিভ বিধায় তার সাথে ঋণাত্মক অংশটি যুক্ত হবে। তাহলে লক্ষ্য করো, তাহলে এই ঋণাত্মক অক্সিজেনের সাথে ধনাত্মক অংশটি যুক্ত হবে, গ্রিগনার বিকারকের ধনাত্মক অংশটি। তাহলে MgX, আর অপরপক্ষে হাইড্রোজেন তো এখানে থাকবেই, আর এই ঋণাত্মক অংশটি কার্বনের সাথে যুক্ত হয়ে এটা উৎপন্ন করবে। তো এটা একটা ইন্টারমিডিয়েট যৌগ। পরবর্তীতে আমি তাকে যদি অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করি, তখন সেটা অ্যালকোহলে পরিণত হবে। শিক্ষার্থীরা, এই যে এখানে অ্যাসিডের হাইড্রোজেনটি এখানে যুক্ত হবে, অপরপক্ষে OH অংশটি ম্যাগনেসিয়ামের MgOH হিসেবে উৎপন্ন হবে। এইভাবে গ্রিগনার বিকারকের সাথে মিথানেলের বিক্রিয়ায় মিথানেলের বিক্রিয়ায় প্রাইমারি অ্যালকোহল তৈরি হয়। তো যেহেতু প্রাইমারি অ্যালকোহলে একটি মাত্র অ্যালকাইল গ্রুপ থাকে, লক্ষ্য করো এই অ্যালকাইল গ্রুপটি কিন্তু এসেছে গ্রিগনার বিকারক থেকে। তাহলে আমরা মোটামুটি কনফার্ম
যে গ্রিগনার বিকারক থেকে এটি অ্যালকাইল গ্রুপ এখানে এসে যুক্ত হয়। তাহলে আমি যদি সেকেন্ডারি অ্যালকোহল প্রস্তুত করতে যাই, তাহলে অলরেডি একটা অ্যালকাইল গ্রুপ তো গ্রিগনার বিকারকে আছে, তাহলে সেকেন্ডারি অ্যালকোহলের জন্য আমার দুইটি অ্যালকাইল গ্রুপ দরকার। তো অলরেডি একটি অ্যালকাইল গ্রুপ যেহেতু গ্রিগনার বিকারকে আছে, আমরা এমন একটি কার্বনের যৌগ নেব যেখানে আরেকটি অ্যালকাইল গ্রুপ থাকবে। অর্থাৎ যদি আমি একটি অ্যালকাইল গ্রুপ বিশিষ্ট কার্বনের যৌগ নেই, তাহলে সেটি কিন্তু অ্যালডিহাইড হবে। লক্ষ্য করো, অ্যালডিহাইড হবে। তাহলে এখানে আমি এটাকে একটু আলাদা করে রাখি, আর প্রাইম, এখানে আর প্রাইম। লক্ষ্য করো, তাহলে 2 ডিগ্রি উৎপন্ন হয়। গ্রিগনার বিকারক মিথানেল ব্যতীত যে কোনো অ্যালডিহাইডের সাথে, মিথানেলের সাথে প্রাইমারি অ্যালকোহল তৈরি করে আমরা একটু আগে দেখলাম। তাহলে মিথানেল ব্যতীত যে কোনো অ্যালডিহাইডের সাথে, মিথানেল ব্যতীত যে কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করে। তাহলে টারশিয়ারি অ্যালকোহলটা কিভাবে প্রস্তুত করব? নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে অলরেডি গ্রিগনার বিকারকে একটি অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে আমরা এমন একটি কার্বনের যৌগ নেব যেখানে দুটি অ্যালকাইল গ্রুপ থাকবে। তাহলে এখানে দুটি অ্যালকাইল আর এখানে একটি অ্যালকাইল, মোট 3টি অ্যালকাইল মিলে টারশিয়ারি অ্যালকোহল তৈরি করবে। তো আমরা আরেকটি অ্যালকাইল গ্রুপ যদি এখানে যুক্ত করে দিই, তাহলে দেখো এই যৌগটি কিটোন হয়ে যায়। তাহলে মোট 3টি অ্যালকাইল গ্রুপ, এই 3টি অ্যালকাইল গ্রুপ থাকার ফলে এই অ্যালকোহলটি টারশিয়ারি অ্যালকোহল হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্রিগনার বিকারকের সাথে কিটোন বিক্রিয়া করার পরে এবং তাকে পরবর্তীতে অম্লীয় আর্দ্র বিশ্লেষিত করলে টারশিয়ারি অ্যালকোহলের তৈরি হয়। কারণ আমাদের টারশিয়ারি অ্যালকোহল তৈরি করার জন্য 3টি অ্যালকাইল গ্রুপ দরকার। একটি অ্যালকাইল গ্রুপ আসে গ্রিগনার বিকারক থেকে, আর বাকি 2টি অ্যালকাইল গ্রুপ আসে কিটোন থেকে। মোট 3টি অ্যালকাইল গ্রুপ মিলে টারশিয়ারি অ্যালকোহল তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবারও ফাইনালি বলি যে গ্রিগনার বিকারকের সাথে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের প্রস্তুতি। তাহলে গ্রিগনার বিকারকের সাথে মিথানেল বিক্রিয়া করে প্রাইমারি অ্যালকোহল তৈরি করবে। তারপর গ্রিগনার বিকারকের সাথে মিথানেল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড বিক্রিয়া করে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করবে। আর গ্রিগনার বিকারকের সাথে কিটোন বিক্রিয়া করে টারশিয়ারি অ্যালকোহল প্রস্তুত করবে।